আন্দোলনের প্রতিক্রিয়ায় যখন তাদেরকে মারা হয় সেই মুহূর্তেও আমার মনে আছে আলিম হল থেকে কিছু মেয়ে আমাদের সেই ঢাকা মেডিকেলের আলিম হল থেকে কিছু মেয়ে ওই অবস্থায়ও তারা কিন্তু ঢাকা মেডিকেলের সামনে বসে তারা আন্দোলন চালিয়ে যায়। আমরা সেদিন যখন তাকিয়ে থাকি বুক ভরা গর্বে আমাদের মাথা উঁচু হয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজের প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম আমাদের শুরু হয় ঢাকা মেডিকেলের আমাদের প্রত্যেকটা হলের সামনে আন্দোলন হয়, কিন্তু সেই আন্দোলনগুলো প্রকাশ পায় না। যখন আজকে প্রথম আমাদের মনে আছে জুলাইয়ের মাঝামাঝিতে আন্দোলনের মাঝে আমাদের ছেলেরা যখন প্রথম শহীদ মিনারের সামনে যায় এবং শহীদ মিনারের সামনে গিয়ে আমাদের ফজলে রাব্বি হল আলিম হল থেকে ছেলেমেয়েরা বের হয়ে তারা যখন আন্দোলন করে সেই আন্দোলনের প্রতিক্রিয়ায় যখন তাদেরকে মারা হয় সেই মুহূর্তেও আমার মনে আছে আলিম হল থেকে কিছু মেয়ে আমাদের সেই ঢাকা মেডিকেলের আলিম হল থেকে কিছু মেয়ে ওই অবস্থায়ও তারা কিন্তু ঢাকা মেডিকেলের সামনে বসে তারা আন্দোলন চালিয়ে যায়। আমরা সেদিন যখন তাকিয়ে থাকি বুক ভরা গর্বে আমাদের মাথা উঁচু হয়ে যায়। আমার স্পষ্ট মনে আছে আমি সেই ইন্টার্ন ডিউটি থেকে ফিরছিলাম আর আলিম হলের কিছু মেয়ে আমার স্পষ্ট মনে আছে তারা সেই ঢাকা মেডিকেল ক্যাম্পাসের সামনে বসে তারা বলছিল, তারা সেই আন্দোলনের স্লোগান দিচ্ছিল, আর ছেলেরা লাস্টে বের হতে পারে নাই কারণ ছাত্রলীগ তাদের গেট আটকে রাখছিল। আমার মনে আছে আমি যখন ঢুকেছিলাম কয়েকজন ছাত্রকে মারা হচ্ছিল, কিন্তু সেই অবস্থায়ও আমাদের আলিম হলের মেয়েরা সেখানে রুখে যায় নাই। আমরা গর্ব করে তাদের স্মরণ করি। এরপরে যখন আমাদের ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন অবস্থায় আমরা যখন ক্যাজুয়ালিটির মধ্যে ছুটেছি, আমাদেরকে বারবার কল এসেছে আমাদের কাছে, আমাদের সার্জারি ইউনিট থেকে আমাদের মেডিসিনের সিএস সুমনভাই কল দিয়েছে যে আপনারা তাড়াতাড়ি চলে আয় কারণ ইন্টার্ন প্রয়োজন, ডাক্তার প্রয়োজন। আমরা ইমার্জেন্সির মধ্যে যাই, গিয়ে দেখি মনে আছে শুক্রবার রাতে ভয়ানক অবস্থা, সারা বাংলাদেশের কোনো মিডিয়া সেখানে নাই, কোনো মিডিয়ার কাভারেজ সেখানে ছিল না। সেখানে আমরা যখন যাই রক্তাক্ত লাশ একের পর এক আসতে থাকে। আমার স্পষ্ট মনে আছে আমরা সেই 8 নম্বর রুমে 7 নম্বর রুমে লাশের উপর দিয়ে আমরা হাঁটি, একটার উপর একটা লাশের উপর দিয়ে হাঁটি। আমি ভিডিও করেছিলাম অনেক লুকে অনেক ভয়ে। আমার মনে আছে আমরা যখন ঘুরেছিলাম আমি খুঁজেছিলাম যে মিডিয়া কোথায় আছে, কিন্তু গিয়েছিলাম সেখানে মিডিয়া নাই। কেন মিডিয়া নাই সেটা তখন মিডিয়া চাপে ছিল, হয়তো আসতে পারে নাই। কিন্তু তখন একজন সাংবাদিক ছিল লুকায় লুকে সে ছবি তুলতেছিল, ওর সাহায্য নিয়ে আমি কিছু ছবি তুলেছিলাম এবং তৎকালীন সময়ে ওই ছবিগুলো আমি অনলাইন মিডিয়ার মাধ্যমে, আপনারা জানেন অনেক বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব ছিল যারা তখন অনলাইনে পোস্ট করছিল, পিনাকি ভট্টাচার্য সহ আরও অনেকে। আমি তখন ফেক আইডি খুলে ওই ছবিগুলো তখন আমি তাদেরকে পাঠাতাম এবং তারা অনেকগুলো ছবি পরে ভাইরাল হয়েছিল। আলহামদুলিল্লাহ সেই ছবিগুলো কেউ আটকে রাখতে পারে নাই। পরবর্তী সময়ে যখন আমরা যাই আমাদের কিছু সিএ কিছু স্যার, বিশেষ করে আমাদের মনে আছে আমাদের সার্জারিতে অনেকগুলো স্যার সারা রাত ধরে ওটি করেছেন। একের পর এক অপারেশনের রুগী এসেছে, একটা বাচ্চা এসেছিল তার চোখের এপাশ দিয়ে গুলি ঢুকেছিল, আপনারা কাহিনী পড়েছেন, আমরা সেই বাচ্চাকে দেখেছি। তারপরে যখন সেই বাচ্চাকে অপারেশনের জন্য নেওয়া হয় তখন সেখানে রক্তের হাহাকার, ওই রাতে রক্ত নাই। তখন সে আমাদের ঢাকা মেডিকেলের ইন্টার্ন ডক্টর নাইম সে ব্যবস্থা নিয়ে পুরো ঢাকা মেডিকেলের জন্য রক্ত ব্যবস্থা করে। ওই দিন রাতে যারা মেডিসিন সার্জারি গাড়িতে ডিউটিরত ছিল তারা জানে ঢাকা মেডিকেল কলেজে ওই দিন একটা বিষয় ছিল যেখানে রুগী আছে রক্তের কোনো ঘাটতি নাই, সারা ঢাকা মেডিকেলে ছড়িয়ে পড়েছিল এবং ওই রক্তের জন্যই ওই দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক মানুষ তার জীবন ফিরে পেয়েছিল, সেটা আমি বিশ্বাস করি। কারণ ওই দিন সম্ভব না তার পক্ষে রক্তের ব্যবস্থা করা, শত শত ব্যাগ রক্ত লেগেছিল। আজকে যদি আমরা চিন্তা করি এই ঢাকা মেডিকেল কলেজের এই ডাক্তারদের অবস্থা, আজকে যারা এত আন্দোলন সংগ্রামে এত ভূমিকা রেখেছিল আজকে তাদের কি সঠিক মূল্যায়ন দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। বরঞ্চ চিকিৎসকের নামে বর্তমানে যে নতুন আইন বাস্তবায়ন করা হচ্ছে সেই আইনের মধ্যে লেখা চিকিৎসক হচ্ছে তারা যারা এমবিবিএস বিডিএস ছাড়াও ডিএমএফ ডিএলএস কই ছিল, তারা সেই ডিএমএফ ডিএলএস কই ছিল যখন আপনি আজকে তাদেরকে নতুন আইন করার মাধ্যমে তাদেরকে আপনি সরাসরি চিকিৎসকের আসনে বসাচ্ছেন। আপনার ডাক চিকিৎসকের প্রতি আরও বেশি কদর করা উচিত। কারণ যারা আজকে পিছনে থেকে যারা আজকে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে কন্ট্রোল করছে, দিন শেষে সর্বশেষে সেই ডাক্তারাই মার খায়, সেই ডাক্তারাই লাঠির বাড়ি খায়। কারণ আমলা পর্যায়ে যারা আছেন তারা সেই এসি গাড়িতে চলে, তাদের বইয়ের চিকিৎসার জন্য সেই ডাক্তারকে বাসা যেতে হয়। আজকে ডাক্তার এমন মার খাচ্ছে, অথচ আজকে এখন পর্যন্ত চিকিৎসক নিরাপত্তা আইন এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। আর কবে, আর কোন সরকারের আমলে আমরা দেখব চিকিৎসক নিরাপত্তা আইন বাস্তবায়ন হয়েছে? কোন সরকারের আমলে সম্ভব? আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ এই সরকারের আমলে যদি করে দেওয়া সম্ভব হয়, আশা করি তারা চিকিৎসক ব্যবস্থাগুলো দেখবেন, চিকিৎসকের অধিকার নিয়ে দেখবেন। কারণ ঢাকা মেডিকেল কলেজ আসলে কখনোই কোনো ইতিহাসকে বিকৃত করে নাই। ইতিহাসের প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা পয়েন্টে ঢাকা মেডিকেল কলেজ ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। কারণ এই ঢাকা মেডিকেল কলেজ আজকে একদিনের না। ঢাকা মেডিকেল কলেজের K1 থেকে শুরু করে K70 K81 পর্যন্ত প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্ট, আমার মনে আছে আপনারা জানেন
K76 থেকে শুরু করে K81 পর্যন্ত প্রত্যেকটা ব্যাচে তখন ছাত্র রাজনীতির বিরুদ্ধে যখন কথা উঠেছিল এবং প্রত্যেকটা স্টুডেন্ট তখন সেটাকে সমর্থন করে সবাই পোস্ট করেছিল, আমি প্রত্যেকটা ঢাকা মেডিকেলের সেই প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ডক্টরকে সেই সম্মাননা দিতে চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ চিকিৎসক সমাজ মাথা উঁচু করে দাঁড়াবে। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ।